আচ্ছা শোন, নিশান তো কলোসিয়ামে যায়নি কখনো, তাই আজ আমরা যাব, কি বলিস? কলোসিয়াম হলো ইতালির রোম শহরে অবস্থিত প্রাচীন বিশ্বের বৃহত্তম অ্যাম্ফিথিয়েটার, যা মূলত গ্ল্যাডিয়েটরদের লড়াই ও অন্যান্য গণ বিনোদনমূলক শোয়ের জন্য ব্যবহৃত হয়। এটা পাথর ও কনক্রিট দিয়ে নির্মিত চারতলা বিশিষ্ট একটি বিশাল উপবৃত্তাকার কাঠামো, যা প্রায় 50,000 দর্শক ধারণ করতে পারত এবং রোমান সাম্রাজ্যের প্রকৌশল ও স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন। যদিও কালের বিবর্তনে এর অনেকটাই ধ্বংস হয়ে গেছে, তবু এখনও এটিকে ইতালিয়ান নিদর্শন অন্যতম একটি। নিশান লোকমুখে কলোসিয়াম সম্পর্কে অনেক শুনেছে, তবে কখনো যাওয়ার মতো সৌভাগ্য তার হয়ে ওঠেনি। কিন্তু আজ তার এই ইচ্ছে পূরণ হতে চলেছে। নিশান, মালিয়া আর জ্যাকব মিলে ঠিক করে বিকালে যাবে। নিস্তব্ধ রাস্তার ধারে দাঁড়িয়ে আছে দুটি মনুষ্য। একজনের চোখে ছড়িয়ে আছে অহেতুক পাগলামি, তো আরেকজনের ধূসর বর্ণের চোখের ভাষা যেন বোঝাই মুশকিল। তাদের থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে আছে লিওন, রিকা আর জেরিন। তিনজনকে দেখে মনে হচ্ছে বেশ বিরক্ত তারা। জেরিন লিওন আর রিকাকে উদ্দেশ্য করে ফিসফিস করে বলল, এই সোফিয়ার মতো নির্লজ্জ মেয়ে আমি আমার জীবনেও দেখিনি ব্রো। লিওন আর রিকাও সহমত প্রদান করে মাথা নাড়ল। রিকাও বলল, ইচ্ছে করছে ওর চুলের মুঠি ধরে পাহাড় থেকে ফেলে দিই। রিকার কথায় জেরিন লিওন না চাইতেও হেসে ফেল, কিন্তু অবরান যখন ওদের দিকে অনুভূতিহীন তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো, তখন ওরা চুপসে নিজেদের মুখ চেপে ধরল। অবরান সোফিয়ার দিকে অভিব্যক্তিহীন চাহনিতে তাকালো, শীতল স্বরে বলল, Are you stalking me, little slut? অবরানের শীতল কণ্ঠে এমন অপমানজনক নাম শুনে সোফিয়ার কর্ণজোড়া যেন ঝলসে উঠল। আজ পর্যন্ত কেউ তাকে এভাবে ডাকেনি বা সাহস করেনি, কিন্তু সে নিজেকে সামলে নিল, কারণ সেই মুহূর্তে কোনো আর পাঁচটা সাধারণ মানুষ নয়, বরং ইতালির সবচেয়ে প্রভাবশালী হৃদয়হীন গ্যাংস্টারের সামনেই দাঁড়িয়ে আছে, যার সাথে অহেতুক তর্ক করা মানে কেবলই নিজের মৃত্যুকে বরণ করে নেওয়া। সোফিয়া একখানা প্রলোভনশীল হাসি ঠোঁটে টেনে বলল, I love you, Abran. তার আকস্মিক এমন বাক্য শুনে লিওন, রিকা আর জেনি থতমত খেয়ে গেল। কি প্রতিক্রিয়া দেখাবে তা বুঝতে তারা অক্ষম। এই মেয়ে যেন এবার সকল সীমা লঙ্ঘন করেছে। তবে অবরণকে দেখে মনে হচ্ছে না সে অবাক হয়েছে, যেন তার এটা খুব ভালো করে জানা আছে। তাকে প্রতিক্রিয়া শূন্য থাকতে দেখে এবার সোফিয়াও বিভ্রান্ত হয়ে পড়ল। তখনই অবরানের অধরের কোণে বরফের মতো অনুভূতিহীন এক চিলতে হাসির রাশ দেখা গেল, যা সোফিয়ার চোখ তীরের মতো বিঁধল। অবরান সোফিয়াকে উদ্দেশ্য করে কর্কশ কণ্ঠে বলল, You love me, right? সোফিয়া হ্যাঁ সূচক তার গর্দান নাড়ে। অবরান নিজের ধূসর বর্ণে শীতল আঁখি জোড়া সোফিয়ার চোখের দিকে আকর্ষিত করল আর শান্ত কণ্ঠে বলল, Then jump from the hill. সোফিয়া হক চকিয়ে উঠল। অবিশ্বাস্য চাহনিতে তাকালো সেই অনুভূতিহীন গ্যাংস্টারটির দিকে। সে যেন নিজের কর্ণকে বিশ্বাস করতে পারছে না। মানুষ সত্যি কি এতটাই নির্দয়? সোফিয়া দু কদম পিছু হটল। তা দেখে অবরান তীক্ষ্ণ কণ্ঠে গর্জে উঠল, বলল, Prove that you love me. Jump from the hill, little slut. সোফিয়া দুহাতে নিজের কাঞ্জরা চেপে ধরল। ওদিকে লিওন, রিকা আর জেরি নিশ্চুপ দৃষ্টিতে এই দৃশ্য উপভোগ করছে। তাদের বস ঠিক কতটা নির্দয়ের পাষণ্ড তা তারা হাড়ে হাড়ে জানে। অবরান ঠোঁটের কোণের হাসিখানা আরো গভীর হয়ে উঠল। সে সোফিয়ার দিকে এক কদম অগ্রসর হলো আর তীক্ষ্ণ কণ্ঠে বলল, I could kill you right now if I want to, but if I kill you, I won't be able to achieve my purpose. That's why I still have to keep a slut like you alive. এই বলেই অবরান নিজের মার্সিডিস AMG G63 এর দিকে অগ্রসর হলো। গাড়িতে উঠে বসতেই সে সোফিয়ার মুখের ওপরে ধপ করে দরজাটা বন্ধ করে দিল। ইঞ্জিন স্টার্ট দিতে গাড়ি আপন গতিতে ছুটে চলল নিজের গন্তব্যের দিকে। লিওন, রিকা আর জেরিনও অন্য গাড়িতে করে পিছু নিল তাদের বসের গাড়ির। পেছনে থাকা ফেলে গেল সোফিয়ার হতভম্ব স্তম্ভ মূর্তি। খানিকটা সময় পর সে নিজেকে ধাতস্থ করে নিল। নিজের ব্রাউন বর্ণের চুল ঠিক করতে করতে বলল, আমি তোমাকে যে কোনো মূল্যে আমার করেই ছাড়বো। কলোসিয়াম থেকে ঘুরে আসতে আসতে বেশ অনেক দেরি হয়ে যায় নিশানের। সোনালি সূর্য বিদায় নিয়ে সফেদ সাদা চন্দ্র নিজের রাজত্ব শুরু করলো গগনের বুকে। নিশান সবে ওর মামার বাড়িতে প্রবেশ করেছে। দেহখানা ভীষণ ক্লান্ত তার।
চোখ দুটো যেন এক্ষুনি জুড়ে আসবে। বাড়ির ভেতরে ঢুকতেই দেখতে পেল নিজাম শিকদার সোফায় বসে আছেন। মুখায়ভাব চিন্তার ছায় ঢেকে পড়েছে। নিশান ভ্রু কুচকাল, নিজের বুটগুলো খুলে বাবার কাছে এগিয়ে গেল আর মৃদু স্বরে আওড়ালো, ছোট মামা। নিশানের কণ্ঠস্বর কর্ণের ধাস ছোঁয়াতেই তিনি উপরে তাকালেন। নিশানকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তার চিন্তিত মুখখানা স্থির চাদরে মুড়িয়ে এলো। নিশানকে একটানে নিজের পাশে বসিয়ে দিলেন আর বিচলিত স্বরে বললেন, তুই ঠিক আছিস তো? এত দেরি কেন করলি বলতো? জানিস কতটা চিন্তায় পড়ে গিয়েছিলাম তোকে নিয়ে। আরে আরে মামা, শান্ত হও। আমি তো ঠিক আছি, কিন্তু তুমি এত চিন্তিত হচ্ছ কেন? নিজাম শিকদার একটা সিক্ত শ্বাস ছাড়লেন। নিশানের মাথায় হাত বুলিয়ে বললেন, রাতের ইতালি যেমন সৌন্দর্যে মোড়ানো, ঠিক তেমনি এতে ছড়িয়ে ছিটিয়ে আছে নানান ভয়ঙ্কর রূপের মানুষ। নিজাম শিকদার একটা শুকনো ঢোক গিললেন। নিশানকে কিভাবে বুঝিয়ে বলবেন তা বুঝে উঠতে পারছেন না। নিশান তার দিকে কৌতূহলী চাহনিতে তাকিয়ে আছে। কালো বনে চোখের মণি জোড়ায় ছড়িয়ে পড়েছে একরকমের কৌতূহল। নিজাম শিকদার নিজেকে ধাতস্থ করে শুকনো মুখে নিশানের দিকে তাকালেন আর জানালেন, ইতালি দিনের তুলনায় রাতে অন্ধকারে বেশি বিপজ্জনক। বেশি রাত করে বাড়ির বাইরে থাকা মোটেও সেভ নয়। কেন, এখানে চুরি চামাটি হয় নাকি রাতে? নিশানের প্রশ্নে তিনি পরপর 2 পা ঢোক গেলেন। তাকে এতটা অস্থির হতে দেখে নিশানের কৌতূহল আরও বেড়ে যায়। নিজাম শিকদার উত্তর দিলেন, এখানে রাতের আধারে ঘুরে বেড়ায় মাফিয়া গ্যাংস্টারের দল, যারা বিভিন্ন অবৈধ কাজের সাথে জড়িত। ড্রাগ স্মাগলিং থেকে শুরু করে মানব পাচারের সাথে জড়িত তারা। নিজাম শিকদারের কথা শুনে নিশান কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। কি বলবে বুঝতে পারছে না। সে বাংলাদেশে থাকাকালীন সময় ইতালিয়ান মাফিয়া গ্যাংস্টার দল সম্পর্কে বহুলোক কথা শুনেছে। তার কাছে বরাবরই এসব ডার্ক ফিকশন আর ফ্যান্টাসি মনে হয়েছে, কিন্তু এখন নিজের মামার মুখে থেকে শুনি সে না চাইতেও তার কথা বিশ্বাস করে। নিশান শান্ত স্বরে বলল, তুমি চিন্তা করো না মামা, আমি সতর্ক থাকবো। তারপর তারা আরো কিছু সময় টুকটাক কথাবার্তা বলে নিশান তারার তোবার ঘরের দিকে হাঁটা ধরে। ঘরে প্রবেশ করেই দেখতে পাই তোবা নিজের অ্যাসাইনমেন্ট লিখছে। নিশান কিছু না বলে ফ্রেশ হতে চলে যায়। বেশ কিছুক্ষণ পর নিরেশ হয়ে রুমে আসে। সে আর ধপ করে নিজের ক্লান্ত দেহখানা বেডে এড়িয়ে দেয়। তোবা তার পাশে এসে বসে আর মৃদু হেসে শুধালো, আজকের দিন কেমন কাটলো নিশান আপু? কলোসিয়াম কেমন লেগেছে? নিশান ওর দিকে তাকালো। চোখে মুখে ক্লান্তির ছাপ মোড়ানো থাকলে সে নিজ অধরে এক চিলতে হাসি টেনে বলল, অনেক ভালো লাগছে, জায়গাটা অসম্ভব রকমের সুন্দর ছিল। নিশান থামলো আর তোবার দিকে দৃষ্টি নিবদ্ধ করলো। তার মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যার উত্তর না জানা পর্যন্ত তার মন প্রশান্তি পাবে না। তাই সে তোবাকে কৌতূহলী কণ্ঠে প্রশ্ন ছড়ে, তুবা, ইতালিতে কি সত্যি মাফিয়া গ্যাংস্টারদের বাসা রয়েছে? আচমকা প্রশ্নে তোবা হকচকিয়ে হয়ে তাকালো নিশানের দিকে, যার কৌতূহল দৃষ্টি এখন তার নিকট স্থির আছে। তোবা কি উত্তর দিবে বুঝতে পারছে না। বেশ খানিকটা সময় ভেবে সে ফোঁস করে একটা শ্বাস ছাড়লো আর মিহিস্বরে উত্তর দিল, বলল, আছে। তারা খুব ভয়ঙ্কর হয়, কারোর প্রতি কোনো প্রকার দয়া মায়া দেখায় না। আর সবচেয়ে বেশি ভয়ঙ্কর, প্রভাবশালী আর নির্দয় হলো সে। তোবাকে থেমে যেতে দেখে নিশানের কৌতূহল দ্বিগুণতর উঠল। তোবা কার কথা বলতে চাইল? তোবা ঢকঢক করে ঢোক গিলছে, যেন সে ব্যক্তির নাম মনে করতেই তার আত্মা শুকিয়ে আসছে। কে সেই ব্যক্তি যার নাম বলতে তোবা এত ভয় পাচ্ছে? সে কি এতটাই নির্দয়ের হৃদয়হীন? নিজেকে সংযত রাখতে না পেরে নিশান উত্তেজিত কণ্ঠে বলল, কে সে? তার নাম কি? এভি, দ্য নাইট মনস্টার, যে ফায়ার ড্রাগন গ্রুপের লিডার আর প্রভাবশালী মাফিয়ার পরিবারের সর্বশেষ বর্তমান উত্তরসূরি। তাকে সবাই না অনুভূতি শূন্য হৃদয়হীন মনস্টার বলে, কারণ সে কাউকে দয়া না দেখায় কয়েক সেকেন্ডের মধ্যেই মেরে ফেলে। আর যাদের সে কষ্ট দিতে চায় তাদের জন্য নাকি তার একটা সিক্রেট টর্চার হাউসও আছে। সেসব বৈধ অবৈধ কাজের সাথে লিপ্ত। দেশের মন্ত্রী মিনিস্টাররাও তাকে জমের মতো ভয় পায়। তার আন্ডারওয়ার্ল্ড অবৈধ ব্যবসাগুলো খুবই রমরমা। তোবার উত্তর শুনে নিশানে নিজের অজান্তেই শরীরে কেমন শীতল শিহরণ বয়ে গেল। কর্ণের কাছে যেন ফিসফিস শব্দে ধ্বনিত হলো, ভেরি সুন। নিশান তার নড়ে চড়ে উঠল। এ কেমন শব্দ ছিল?
নিজের মনের ভ্রম ভেবে সে মাথা ঝাঁকালো আর তৎক্ষণাৎ কথা ঘুরিয়ে তোবাকে বলল, আমার না ক্লান্ত লাগছে, তুই বরঞ্চ তোর অ্যাসাইনমেন্ট শেষ কর, আমি একটু ঘুমিয়ে নিই। তোবা মাথা নেড়ে সম্মতি জানিয়ে পড়ার টেবিলে চলে গেল। নিশানও আস্তে করে নিজের মাথাখানা নরম বালিশে এলিয়ে দিল। সকালে সূর্যের আলো সফেদ পর্দা ভেদ করে রুমে প্রবেশ করতেই নিশান সজাগ হলো। ফোনটি হাতে নিতে দেখলো অনেকটা বেলা হয়ে গেছে। সে দ্রুত বিছানা ছেড়ে উঠে ছুটতে গেল বাথরুমে। ফ্রেশ হয়ে একটা সাদা রঙের মধ্যে নীল ফুলের কারুকাজ করা একটি জামা পরে নিল, সেই সাথে ম্যাচিং করে সাদা রঙের বুট। আজ কেন জানি তার ইচ্ছে করছিল লম্বা রেশমি ঘন কালো কেশ তার খোলা রাখতে। তার চুল বাঁধল না, ডান সাইডে একটা নীল রঙের বাটারফ্লাই হেয়ার ক্লিপ লাগিয়ে নিল। তারপর ব্যাগ নিয়ে ছুটে গেল নিচে। সবাই ইতিমধ্যে নাস্তা করতে বসে গেছে। নিশান গিয়ে বসলো তোবার পাশে। দিহান খেতে খেতে বলল, নিশু তাড়াতাড়ি খেয়ে নে, তোকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে আমায় আবার যেতে হবে। নিশান চায়ে এক চুমুক দিয়ে বলল, তার প্রয়োজন নেই ভাইয়া, তুই যা, আমি একাই যেতে পারবো। শিওর তুই একাই যেতে পারবি? নিশান হ্যাঁ সূচক মাথা নাড়ল। নিজাম শিকদার নিশানের দিকে তাকালো। তাকে দেখে বেশ চিন্তিত লাগে। আজ তার মনের ভেতরটাই কেমন খচখচ করছে, যেন আজ কিছু একটা হতে চলেছে, তা সে শুভ হোক বা অশুভ। কিন্তু তিনি নিশানকে উদ্দেশ্য করে নরম স্বরে বললেন, সাবধানে যাস, আর সন্ধ্যার আগে চলে আসিস, কেমন? ওকে মামা। তারপর নিশান বেরিয়ে পড়ল নিজের ভার্সিটির উদ্দেশ্যে। এই নতুন শহরটা তার এই কয়দিনে কেমন যেন পরিচিত হয়ে উঠেছে। আপন আপন লাগছে এই শহরটাকে। নিশান ভার্সিটি থেকে একটু দূরে দাঁড়ালো। মালিয়া আর জ্যাকবের জন্য অপেক্ষা করছে। ওরা আসলে একসাথে ভেতরে যাবে। ব্যস্ত শহরের বিশাল রাস্তায় জ্যাম লেগেছে। এক একটি গাড়ি একটু একটু করে নড়ছে। এক সাধারণ লোকালয়ের গাড়িগুলোর মাঝে এক প্রভাবশালী ব্যক্তিরও গাড়ি আটকা পড়েছে। তার মুখখানা বিরক্তিতে ছেয়ে আছে, যার ফলে তার ফর্সা কপালে ভাঁজ পড়েছে। ধূসর বর্ণের চোখ জোড়া নিজের হিংস্রতাকে আপ্রাণভাবে দমিয়ে রাখতে চেষ্টা করছে। আস্তে জানালা খুলে বাহিরে দৃষ্টিপাত করলো সে। চারিদিকে অহরহ গাড়ির ভিড়। তখনই তার দৃষ্টি আটকে পড়ল সামনের ভার্সিটির গেটের পাশে। মুহূর্তের মধ্যেই সে থমকে গেল। মুখের বিরক্তির ছাপ মলিন হয়ে গেল আবেশেই। ধূসর চোখ জোড়া আটকে পড়ল গেটের পাশে দাঁড়িয়ে থাকা 5 ফুট 4 ইঞ্চির যুবতীর দিকে, যার পরনে সফেদ সাদা পোশাক, লম্বা কালো রেশমের মতো কেশ, কোমর ছুঁই ছুঁই, চুলের একপাশে বাটারফ্লাই হেয়ার ক্লিপ মেয়েটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে, যাকে দেখতে ঠিক সদ্য ফোটা কোনো পবিত্র ফুলের মতো লাগছিল। সেই মুহূর্তেই মেয়েটার বন্ধুদের আসতে মেয়েটার মুখে সেই টোল পড়া মোহনীয় হাসি স্পষ্ট হলো। তার হরিণী চোখের কালো মণিদ্বয় উজ্জ্বলতায় জ্বলজ্বল করে উঠল। তার চোখে পড়তেই সঙ্গে সঙ্গে গ্যাংস্টার বসের আশপাশটা কেমন থমকে গেল। নিজের বলিষ্ঠ হাতখানা নিজের বক্ষে চেপে ধরল। তার অনুভূতি শূন্য দগ্ধ হৃদয়খানা হঠাৎই কেমন ধকধক করে উঠল। বক্ষপিঞ্জরে আকস্মিক তীব্র ব্যথা অনুভূত হলো। চোখ জোড়া অপলক চাহনিতে আবেশিত হয়ে গেল মুহূর্তেই। হঠাৎ আনমনে সে কর্কশ কণ্ঠে বলল, লিটল স্নোড্রপ। গাড়ির সামনে সিটে থাকা লিওনার রিকা চমকে উঠল। বিভ্রান্ত দৃষ্টিতে তাকালো তাদের বসের পানে, যার দৃষ্টি এখন জানালার বাহিরে। ওরা কিছু বুঝতে পারল না। রিকা আগ বাড়িয়ে শুধলো বলল, বস, আর ইউ ওকে? অব্রান কোনো উত্তর না দিয়ে বরং কর্কশ কণ্ঠে লিওনের দিকে আদেশ ছুড়ে বলল, ফলো হার, কালেক্ট হার অল ডিটেলস। লিওনার রিকা আরেক দফা আশ্চর্য হলো। তাই জানালার বাহিরে তাকালো। দেখলো একটি মেয়ে তার বন্ধুদের সাথে ভার্সিটিতে প্রবেশ করলো। রিকা কিছুই বুঝে উঠতে পারল না, কিন্তু লিওনের চোখে মুখে ছড়িয়ে পড়ল সন্দেহের বীজ, যেন গভীর কিছু আঁচ করতে পারছে। তাই আর সময় নষ্ট না করে লিওন গাড়ি থেকে বেরিয়ে ভার্সিটির দিকে ছুট লাগালো। এদিকে অব্রান নিজের চোখ দোড়া আবেশে বন্ধ করে নিল। সিটে হেলান দিয়ে সে মেয়েটির মুখশ্রী স্মরণ করলো বারবার, আর আনমনে সুর ধরল, মাই লিটল স্নোড্রপ। জ্বরের বেশি এলো কেশে, কাজল সে চোখ দুটি, দিল কঠিন কথায় বিষণ্ণতার ছুটি। রিকা ফেল ফেল চাহনিতে অভ্রানের মুখপানে তাকালো। গ্যাংস্টার বসের মাথাটা কি গেল নাকি? নিজে নিজে বিড়বিড় করছে, আবার বাংলাতে গানও গুনগুন করছে। রিকা একবার নিজের মাথা ঝাঁকুনি দিল।
পুরো ভিলা জুড়ে বিস্তৃত খা খা নীরবতা। কখনো হয়তো ভেসে আসছে ব্লু শ্যাডোর গর্জনের তীব্র আওয়াজ। লিওন আর রিকা গেছে একটি গুরুত্বপূর্ণ কাজের জন্য অগ্রিম প্রস্তুতি নিতে। ভিলাটার দোতলার শেষ দিকে একটি বড় রুম আছে, যাতে অবরানের অনুমতি ব্যতীত প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। অবরান বর্তমানে সেই রুমে অবস্থান করছে, হাতে তার রঙের প্যালেটে, তুলির সামনে ক্যানভাস, পরনে তার ধূসরের ট্রাউজার। উদাম উন্মুক্ত বক্ষ আর 8 প্যাক অবস সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে, যা যে কোনো নারীকে দুর্বল করতে মহা অস্ত্রের মতো। পিঠখানায় একটা বাক্যে সহ পেঁচিয়ে ধরে থাকা ড্রাগনের ট্যাটু করা, আর কোমরের এক পাশে গুটি গুটি ইংরেজি অক্ষরে লেখা আরেকটি ট্যাটু নাইট মনস্টার। সে এক নাগারে পেন্টিং করে যাচ্ছে, ধূসর বর্ণের রাখি জোড়া ক্যানভাস হতে একটু সরছে না। জল শক্ত করে ঠোঁটের কার্নিশে হালকা শীতল হাসি। ক্যানভাসে সে ওই নারীর প্রতিচ্ছবি তৈরি করছে। সেই চোখজোড়ার কালোমণি, ঘন কালো কেশ, চুলে বাটারফ্লাই হেয়ার ক্লিপ, রক্তের মতো রাঙানো ঠোঁটে সেই টোলপাড়া শৌখিন হাসি। পেন্টিং করতে করতে অনুভূতিহীন পুরুষের কলুষিত দগ্ধ হৃদয়ে গভীর থেকে বেরিয়ে এলো একটি সুর। প্রেম কি বুঝিনি, আগে তো খুঁজিনি, আজ কি হলো রে আমার। তুই তো ছিলি বেশ লুকিয়ে ভিনদেশ, ইচ্ছে নিয়ে পালাবার। অবরান থামলো, সাথে থামলো তার হাতে রাখা বাঁকা রেখাগুলো। পেন্টিংয়ের দিকে নিষ্ফলক তাকিয়ে রইল, আর কর্কশ কণ্ঠে বলল, নিশান মির্জা আরহা। নামটা এমনভাবে উচ্চারণ করলো যেন সে এর স্বাদ গ্রহণ করলো, যেন সে জানতে চাইল এই নামটি তার অধর থেকে কেমন শব্দে বেরিয়ে আসে। তার কাছে জিনিসটা বেশ রোমাঞ্চকর লাগছে বটে। এই ভিন্ন দেশে মেয়ের প্রতি তার এই হঠাৎ আকর্ষণ বড়ই আশ্চর্যের। তার পেছনে অহরহ কত শত নারী ঘুরে বেড়ায়, শুধু তার একটু সান্নিধ্য পাওয়ার আশায়, তার একটুখানি দৃষ্টি আকর্ষণ করতে। কিন্তু অবরান মেহফিল তো একজন অনুভূতিশূন্য হৃদয়হীন গ্যাংস্টার, যাকে মনস্টার বলেও ভুল কিছু হবে না। তার মতো একটা হৃদয়হীন মাফিয়ার কাছে একটা বাঙালি মেয়ের প্রতি এতটা আকর্ষণ অ্যাডভেঞ্চারের চেয়েও কম কিছু নয়। ঘন্টা তিনেক আগেই লিওন ওকে সেই মেয়েটির মানে নিশানের সকল ইনফরমেশন এনে দিয়েছে। তখন থেকেই সে এক নাগারে নিজের পেন্টিং রুমে নিশানের প্রতিচ্ছবি তৈরি করতে ব্যস্ত। অবরান রঙের প্যালেটের তুলিটা টেবিলের ওপর রাখলো। নিশানের প্রাণবন্ত হাসি মাখা প্রতিচ্ছবির দিকে অভিব্যক্তিহীন চাহনি নিক্ষেপ করলো, আর হাসকি স্বরে বলল, কিছু একটা তো তোমার মাঝে আছে মেয়ে, সামথিং ভেরি স্পেশাল। আদারওয়াইজ এই হার্টলেস হ্যাভরেন মেহফিলের দৃষ্টি আকর্ষণ করা এতটাও সহজলভ্য কাজ নয়। হঠাৎ করে তারা ধরে একটা রহস্য ঘেরা হাসির ঘন ঘটা সুস্পষ্ট হলো। সে শীতলতম নিচু কণ্ঠে আওয়াজ তুলে বলল, টুমোরো লিটল স্নোড্রপ ফলো হার। সেদিন রাগের মাথায় ডেভিডকে শুট করে মেরে ফেলায় তার বাবা অ্যালেক্সা প্রতিশোধ পরক হয়ে উঠেছে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে নিজের স্পাইদের। অবরান অবশ্য এসব তথ্য অনেক ভালো করেই জানে, তবু তার মধ্যে বিন্দু পরিমাণ অনুশোচনা কাজ করছে না, বরং সে বেশ আয়েসের সাথেই তা উপভোগ করছে। একজন হার্টলেস গ্যাংস্টারের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা তো স্রেফ হাস্যকর। তবে লিওন বেশ চিন্তায় আছে, কারণ ফায়ার ড্রাগন গ্রুপের সেকেন্ড লিডার সে। লিওনার্দো পিয়েরো অবরানের মতো হুটহাট রেগে মাথা খেয়ে তাণ্ডব চালায় না সে, বরং শান্ত মস্তিষ্কের ভয়ঙ্কর খিলাড়ি সে। বয়সে অবরানের 1 বছরের ছোট সে, নিজের কাজের প্রতি নিষ্ঠাবান আর অত্যন্ত স্ট্রিক্ট। কিন্তু কখনো সখনো তাকে হেসে খুলে কথা বলতেও দেখা যায়, যার ছিটে ফোটা অবরানের মাঝে নেই। অন্যদিকে রিকা অন্যদের সামনে গম্ভীর থাকলেও লিওনার জেরিনের সাথে সে প্রাণচঞ্চল ছেলে। যদিও সে বয়সে অবরানের বড়, তবুও অবরানের প্রতি সে একনিষ্ঠ। তার একটাই উদ্দেশ্য, ফায়ার ড্রাগন গ্রুপকে আর তাদের মাফিয়া বসকে নিজের প্রাণ দিয়ে হলেও রক্ষা করা। আর জেনিন তুর্যকা হলেও ফায়ার ড্রাগন একজন দক্ষ বেস্ট স্পাই। সে মেয়ে কম, ছেলে বেশি, কারণ এই মেয়েকে বেশিরভাগ সময় ছেলেদের পোশাক পরেই ঘোরাফেরা করতে দেখা যায়। ওই যে কথায় আছে না, সঙ্গদোষে লোহা ভাসে। ছেলেদের দলে থাকতে থাকতে আচার আচরণও তাদের মতোই, তবে কখনো কখনো তার নারী সত্তা তাকে নাড়া দিয়ে ওঠে। নিজের যন্ত্রণাদায়ক অতীত স্মরণে আসতে ফাঁকা ঘরেই আওয়াজ ছেড়ে কাঁদে। অবরানের ভিলা সাউন্ডপ্রুফ হয়, তার এই আর্তনাদ কেউ শুনতে পায় না। লিওন গার্ডেনে বসে বসে ড্রিঙ্কস করছিল, তখন সেখানে জেরিন আর রিকাও আসে। ওরা ওর পাশে বসলো। জেরিনও নিজের জন্য 1 গ্লাস ড্রিঙ্কস ঢেলে নিল। রিকা বাঙালি হয়, সে ড্রিঙ্কস করে না, আর কেউ তাকে জোর করে না। লিওনকে গভীর ধ্যানে নিজের ভাবনায় ডুবে থাকতে দেখে রিকা জিজ্ঞেস করলো, বলল,
কি এত ভাবছিস রিও? রিকার প্রশ্নে লিওনের ভাবনা থেকে বেরিয়ে এলো। রিকা আর জেরিনের দিকে দৃষ্টি নিবদ্ধ করে চিন্তিত স্বরে বলল, অ্যালেক্সা প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছে, চারিদিকে স্পাই লাগিয়ে দিয়েছে। জেরিন ডিভানে গায়ে এলিয়ে বলল, স্পাই লাগিয়ে কি খুব একটা কাজ হবে? এভি তো হার্ডলেস, না আছে কোনো দুর্বলতা আর না আছে কোনো পিছুটান। এর ক্ষতি করা এতটাও সহজলভ্য কাজ নয়। জেরিনের কথায় রিকাও সায় দিল, কিন্তু লিওন সায় দিতে পারল না। সে কিছুটা গম্ভীর স্বরে বলল, সবকিছু হালকাভাবে নেওয়া উচিত না জেরি। ডেমনচার দলের সাথে আমাদের দ্বন্দ্ব আজকের নয়, বরং বহুদিনের। অ্যালেক্সার ছোট ছেলে আমাদের কারণে রাশিয়ার মাফিয়াদের হাতে মারা পড়েছে, আর এখন আফরান সেদিন রাগের মাথায় খেয়ে অ্যালেক্সার বড় ছেলেকে ডেভিডকে উপরে পাঠিয়ে দিল। তোদের কাছে কি এখনো মনে হয় অ্যালেক্সা হাত পা গুটিয়ে বসে ছেলে হারানোর শোকে কাতর হয়ে পড়ে থাকবে? লিওনের গম্ভীর কণ্ঠে বলা কথাগুলো শ্রবণপাত হতেই জেরিন আর রিকা নড়ে চড়ে উঠল। আসলেই তো বিষয়টা হালকাভাবে নেও মোটেও বুদ্ধিমানের কাজ নয়। জেরিন তখন প্রশ্নবিদ্ধ কণ্ঠে বলল, তাহলে এখন আমরা কি করব? এভি তো দেখছি চুপচাপ বসে আছে। লিওন একবার জেরিনের দিকে তাকালো। ছেলেটা মনস্পটে কি যেন অনুমান করতে চাইছে। তার রিকার চোখ এড়ালেও জেরিনের চোখ এড়াতে পারল না। জেরিন ওর হাতে হাত রাখতেই লিওন নিজের জগৎ থেকে বেরিয়ে এলো। শান্ত স্বরে বলল, অনেক রাত হয়েছে, ঘুমাতে যায়। এই নিয়ে আমরা পরে কথা বলবো। ওর কথাই দ্বিমত পোষণ করতে পারল জেরিন। রিকা উঠে চলে গেল বাড়ির ভেতরে। জেরিন যখন উঠতে যাবে তখনই লিওন নিষ্প্রভ কণ্ঠে বলে উঠল, এবার মাথার চুলগুলোকে একটু বড় হতে দিলে ভালো হয় জেরি। আকস্মিক মন্তব্যে জেরিন ফ্রুকুচকে তাকালো শান্ত পুরুষটির পানে। জেরিনের চুলগুলো চম্বই কাটা স্টাইলের। গত কয়েক বছর ধরে ও এই স্টাইলে চুল কাটে, কিন্তু আজ লিওনের এমন মন্তব্যে হঠাৎ নিজের মধ্যেই সেই কোমল নারী সত্তা কড়া নেড়ে উঠল। জেরিন শুকনো মুখে বলল, কেন অতীতের কষ্টগুলোকে জাগ্রত করতে চাইছো? তোমার অতীতকে আমি মোটেও জাগ্রত করতে চাইছি না। তোমার সাথে যা হয়েছে তা এক ভয়ানক দুঃস্বপ্ন ছিল, সেটাকে ভুলে বাঁচতে শিখেছিস তুই। কিন্তু তার সাথে সাথে তোর কোমল সত্তাটাও দিন দিন নেতিয়ে যাচ্ছে জেরি। আমি যে শত চেষ্টা করেও আগের জেরিনের সাথে এই জেরিনের কোনো মিল খুঁজে পাচ্ছি না। জেরিন নির্বাক চিত্তে তাকালো লিওনের দিকে। এ ছেলের প্রতি ওর এত দরদ কেমন যেন লাগছে জেরিনের কাছে। জেরিন দ্রুত উঠে দাঁড়ালো আর ঘন পায়ে ভিলার ভেতরে চলে গেল। লিওন ফোঁস করে একটা শ্বাস ছাড়লো। এখনো শীতের মৌসুম পুরোপুরি শুরু হয়নি, তবে ভোরের দিকে বেশ শীত শীত একটা ধাস শুরু হয়ে গেছে। হালকা আবছা কুয়াশারা জানান দিচ্ছে যে শীত আসছে খুব শীঘ্রই। সূর্যি মামা আজকাল একটু দেরি করেই দেখা যাচ্ছে আকাশ পানি। আজ কিন্তু সকাল থেকে দমকা হাওয়া বইছে। পরিবেশটাও কেমন যেন থমথমে হয়ে আছে, ঠিক যেমনটা হয় বড় কোনো ঝড় আসার পূর্বে। এদিকে নিশান রানী আজ বেশ সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছে। মনটা আজ তার ফুরফুরে, তাই তো মামিকে নাস্তা বানানোর কাজে এটা ওটা দিয়ে সাহায্য করছে। নাস্তা বানানোর শেষে সবাই মিলে ব্রেকফাস্ট করতে বসলে নিজাম শিকদার খাওয়া শুরু করতে করতে বললেন, অনেকদিন হলো আমরা কোনো পিকনিকেই যাই না, ভাবছি এই হলিডেতে কোথাও যাব। কি বলো তোমরা? এটা খুব ভালো আইডিয়া মামা, তাহলে চলো কোথাও যাই। নিশান খুশিতে গদগদ। কেন যেন আজ তার অজান্তে খুব আনন্দ লাগছে, কিন্তু তার নির্দিষ্ট কোনো কারণ তার নিজের কাছে নেই। বাবার নিশানের কথাই সায় দিয়ে দিহান বলে উঠল, সমুদ্রের পাড়ে গেলে কেমন হয়? হ্যাঁ, খুব ভালো হবে। ইতালিতে এসেছি পর্যন্ত, এখনো সমুদ্রের পাড়ে ঘুরতেই যাইনি আমরা। দিহানও নিশানের সহমত পোষণ করলো। তাই নিজাম শিকদার আর আয়েশা বেগম ঠিক করলেন তারা পিকনিক করতে সমুদ্রের পাড়ে যাবেন। খেতে খেতে হঠাৎই নিশানের কিছু একটা মনে পড়ে গেল। ঠোঁটের কোণের হাসিখানা নিমিষেই তলিয়ে পড়ল অতল গহ্বরে। মলিন মুখ নিয়ে সূক্ষ্মস্বরে মামাকে জিজ্ঞেস করলো, ও বাড়ির কোনো খবর আছে তোমার কাছে মামা? নিশানের সূক্ষ্ম কণ্ঠ ধ্বনিত হওয়া মাত্রই ডাইনিং রুমের পরিবেশ কেমন যেন থমথমে হয়ে গেল। বিষণ্ণতার হঠাৎই কড়া নেড়ে উঠল। নিজাম শিকদার দগ্ধশ্বাস ছেড়ে উত্তর দিলেন, তোর বড় মামার সাথে কাল রাতে কথা হয়েছিল। ভাইজান বলেছেন তোর মির্জা ইন্ডাস্ট্রিজের সকল দায়িত্বভার রওশনকে দেওয়া হয়েছে, আর তোর চাচা চাচি তো এই খুশিতে পুরো মহল্লায় মিষ্টি বিলিয়েছে। মামার কাছ থেকে এমন উত্তর পেয়ে তার ছেলের হাসি দিল নিশান। মানুষ সত্যি খুবই স্বার্থপর হয়, আর এই মানুষগুলো আপনজনের মুখোশ পড়ে থাকে সর্বদা। নিশানের মনটা খুব ছোট হয়ে গেল।
খাওয়া ছেড়ে উঠে নিজের ঘরে চলে গেল। আয়শা বেগম যেতে চাইলে নিজাম শিকদার তাকে থামালেন। মেয়েটার এখন একটু একা থাকাটা প্রয়োজন, তাকে সেই সময়টুকু দেওয়া দরকার। আয়শা বেগমও আর গেলেন না। নিজাম শিকদার শুধু অসহায়ভাবে একটা শ্বাস ছাড়লেন। ভার্সিটির ক্যাম্পাসে অন্যান্য স্টুডেন্টদের সাথে বসেছিল নিশান, মালিয়া আর জ্যাকব। ওরা তিনজন ওদের মতোই গপ্পগুজব করতে ব্যস্ত ছিল। কখনো কিছু ছেলে স্টুডেন্ট ছুটে আসতে আসতে চেঁচিয়ে বলতে থাকলো, নাইট মনস্টার আসছে, নাইট মনস্টার আসছে। তাদের এহেন চেঁচানোতে অন্যান্য স্টুডেন্টরা আতঙ্কিত হয়ে উঠল। নাইট মনস্টার মানে অবরান মেহফিল। ব্যাস সকল স্টুডেন্ট এদিক ওদিক ছুটতে শুরু করলো। সবার এমন আতঙ্কের হইচই দেখে মালিয়া আর জ্যাকবও আতঙ্কিত হয়ে ওঠে। এদিকে এসবের আগাগোড়া কিছুই নিশানের মস্তকে ঢুকছে না। সে মুহূর্তে নেই বিভ্রান্ত নয়নি, সকলের ছোটাছুটি পর্যবেক্ষণ করছে। মালিয়া আর জ্যাকব উঠে দাঁড়ালো। মালিয়া নিশানের হাত ধরে ভার্সিটির অডিটোরিয়ামের দিকে দ্রুত পায়ে হাঁটা ধরল। অন্যদিকে ভার্সিটির পার্কিং লটে 10টি গাড়ি পরপর এসে থামল। সামনের মার্সিডিস AMG G63 গাড়িটি থেকে বেরিয়ে এলো সকলের আতঙ্কের মূল উৎস, দ্য লিডার অফ ফায়ার ড্রাগন গ্রুপ, গ্যাংস্টার বস অবরান মেহফিল। সেই তাগড়া জিম করা সুঠাম দেহ, চওড়া কাঁধ, বাইসেপস পেশি, শক্ত চল আর অনুভূতিহীন মায়ের শূন্য ধূসর বনের রক্ষী যুগল। তার আগমনে পুরো ভার্সিটিতে এক ভয়াবহ আতঙ্কের বিশৃঙ্খলতার সৃষ্টি হয়েছে। অবরানের দুপাশে দাঁড়ায় লিওনারিকা, আর তাদের পেছনে জেরিন সহ বেশ অনেকগুলো পালোয়ান দেহি গার্ডস। তার এমন ভার্সিটির প্রফেসরেরাও ভয়ে হন্যেহারা। কেউ যেন সাহস পাচ্ছে না হৃদয়হীন মাফিয়ার সান্নিধ্যে আসতে। এদিকে নিশান যখন মালিয়া আর জ্যাকবের সঙ্গে অডিটোরিয়ামের দিকে অগ্রসর হচ্ছিল, তখনই দুজন স্টুডেন্টদের ধাক্কায় নিশানের হাতখানা মালিয়ার হাতের থেকে বিচ্ছুরিত হয়ে যায়। কোমল দেহখানি পড়ে যাবে এমন মুহূর্তে কালো গ্লাভস একখানা পরিহিত শক্ত বলিষ্ঠ পুরুষালী হাত ওর কোমর পেঁচিয়ে ধরে। অকস্মাৎহীন পরিস্থিতিতে নিশান মস্তিষ্ক ফাঁকা হয়ে যায়। তার সাথে মুহূর্তে কি হচ্ছে তা যেন মস্তিষ্ক ঠাউর করতে অক্ষম হচ্ছে। এদিকে মালিয়া আর জ্যাকবের কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, কারণ ওদের সামনে নিশান এই মুহূর্তে আর কারো না, বরং ডেঞ্জারাস গ্যাংস্টার লিডার নাইট মনস্টারের বাহুতে আছে। হঠাৎ নিশান আপাদ মস্তক বুঝতে পারল পরিস্থিতি। চোখ উঠে প্রথমবারের মতো নিজের কালো নয়নজোড়া আবদ্ধ করল সেই অনুভূতিহীন ধূসর বনের অক্ষিপটে। এই অচেনা পুরুষটির চোখ জোড়া খুব আকর্ষণীয় লাগলো নিশানের কাছে। মনে হলো সময় ক্রমে হঠাৎই থমকে গেল। কিছু একটার তীক্ষ্ণ টান অনুভব হলো দুটি হৃদয়ে, কিন্তু এর অর্থ বুঝে ওঠার সক্ষমতা যেন দুজনের কারোর মাঝে নেই। নিশান কোনো মতে ঘোর কাটিয়ে দ্রুত দূরে সরে দাঁড়ালো অচেনা পুরুষটির কাছ থেকে। অবরান শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে তার সামনে থাকা বিব্রত বোধ করে নারীর দিকে। তখনই তীব্র কণ্ঠে অবরান নিশানের উদ্দেশ্যে বলে উঠল, লিটল স্নোড্রপ। এক্সকিউজ মি। নিশান চকিতে অবাক চাহনি নিক্ষেপ করলো অবরানের দিকে আর সাবলীল কণ্ঠে বলল, আপনি ভুল করছেন, আমার নাম স্নোড্রপ নয়, আমার নাম নিশা। নিশান নিজের বাক্যটি পুরোপুরি শেষ করার পূর্বেই অবরান মেয়েটি থেকে কথা কেড়ে নিয়ে নিজেই বলে উঠল, নিশান মির্জা আরহা, মৃত সাইফুল মির্জা ও মৃত জয়ী বেগমের একমাত্র কন্যা এবং মির্জা ইন্ডাস্ট্রির একমাত্র উত্তরসূরি। নিশান থ হয়ে গেল। এই অচেনা লোকটা ওর সম্পর্কে এত কিছু জানলো কিভাবে? লোকটা কি ওকে স্টক করছে নাকি? এই চিন্তায় মাথায় আসতেই নিজের মধ্যে থাকা বাঘিনী সত্তাটা হঠাৎই সজাগ হয়ে উঠল। গমগম কণ্ঠে অবরানকে সোজা ভাষায় প্রশ্ন ছুড়ে দিল, ডিড ইউ স্টক মি? অবরান কিছু বলার পূর্বেই রিকা গম্ভীর কণ্ঠে বলে ওঠে, হেই ডু ইউ নো হু ইউ আর টকিং টু? এমন কাঠিন্য কণ্ঠে শুনে নিশানের কর্ণে পোকাগুলো যেন নাড়া দিয়ে উঠল। মেজাজখানা চিরচির করে তুঙ্গে উঠল তার। বেশ তেতানো স্বরে বলে উঠল মেয়েটা, কেন? জেনে কি করব? ওনাকে চিনে কি আমি 5 টাকা পাবো? ওর এমন জবাবে রিকা, লিওন, জেরিন সহ সকল গার্ড হতভম্ব হয়ে গেল মুহূর্তেই। কারো কারো তো মুখখানা হা হয়ে গেছে। এদিকে গ্যাংস্টার বসের সেদিকে কোনো হেলদোল নেই। সে তো শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে তেজি যুবতীর মুখপানে। মেয়েটার এই তেজি সত্তা গ্যাংস্টার বসের কলুষিত দগ্ধ হৃদয়টা পুড়িয়ে দিচ্ছে। টেনে হিস্ট্রি বের করে আনতে চাইছে তার লোকায়িত সেই সূক্ষ্ম মনটাকে, কিন্তু গ্যাংস্টার বস তো তা এত সহজেই হতে দেওয়ার পাত্র নয়। সে নিশানের দিকে এক কদম অগ্রসর হলো। মেয়েটির দিকে কিছুটা ঝুঁকে হাসকি স্বরে আওয়াজ করলো, বলল, I'm impressed with your attitude, little snowdrop.
এমন মন মাতালো হাসকিশোর কর্ণপাত হতে নিশান নিজ স্থানে জমে গেল। এই কণ্ঠস্বর তাকে যেন কোনো এক অদৃশ্য টানে বশীভূত করে নিয়েছে নিমিষেই। নিশানকে নির্বাক দেখে অব্রানের অধরে ক্রূর হাসির ঝিলিক স্পষ্ট হলো। সে তো এটাই চেয়েছিল, নিজের কণ্ঠের মাধ্যমে মেয়েটাকে নিজের নিয়ন্ত্রণে নিতে, আর সে তাতে পুরোপুরি সক্ষম। হঠাৎ কোনো পূর্ব সতর্কতা ছাড়াই গ্যাংস্টার বস একটি অবিশ্বাস্য কাণ্ড করে বসল, যা সকলে চক্ষু চরকগাছ করে তুলল। সে কোনো সতর্কতা ছাড়াই নিশানের কোমলতনু হ্যাকম্যানের মতো নিজের কাঁধে তুলে নিল। নিশান রাগে চিৎকার চেঁচামেচি করলেও কেউ এগিয়ে আসার সাহস করতে পারল না। আর না, নাইট মনস্টারের অভিব্যক্তির কোনো পরিবর্তন ঘটল। সে মেয়েটাকে নিজের কাঁধে করে নিয়ে হাঁটতে আরম্ভ করলো তার গাড়ির দিকে। পেছনে ফেলে গেল কিং কর্তব্যবিমূঢ় ক্যাম্পাসে অবস্থানরত সকল স্টুডেন্ট আর নিশানের বন্ধু মহলকে। ইতালির আজ আকাশ ভীষণ বিষণ্ণ, তাই তো সূর্যি মামার আজ দেখা মিলল না ইতালির আকাশে। চারপাশ জুড়ে কেমন দমকা হাওয়া বইছে। পরিবেশ এমন থমথমে থাকার সত্ত্বেও মানুষগুলো দিব্যি নিজের কর্মস্থলের উদ্দেশ্যে ছোটাছুটি করছে। এদিকে মার্সিডিজ AMG G63 গাড়ির ব্যাকসিটে নিশান চুপচাপ অবরানের পাশে বসে আছে। সামনে থাকা লিওনার রিকার কথা শুনে বুঝতে পারল এরাই সেই নির্দয় মাফিয়া টেরোরিস্ট যাদের জন্য আতঙ্কিত সারা ইতালি, যাদের কথা ওর মামা আর তুবাও বলেছিল। অবরান যখন জোর করে ওকে গাড়ির ভেতরে ঢুকেছিল তখন মেয়েটা বেশ চেঁচামেচি করেছিল, চিৎকার করেছিল। তাই অবরান তখন ওকে বেশ কাঠিন্যতার সাথে এখানে ধমক দিয়েছিল। জীবন প্রথম কারো কাছে এমন ধমক খেয়ে মেয়েটার মুখখানি একদম চুপসে গেছিল। তার সাথে এটাও বুঝতে পেরেছিল এদের সাথে চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ হবে না। তাই তো সেই কখন থেকে মেয়েটা মুখে কুলুপ পেতে বসে আছে। গাড়িটি এক পর্যায়ে নিশানের মামার বাড়ির সামনে এসে থামল। নিশান ভ্রু কুচকালো খানিকটা। ওর মামার বাড়ির সামনে কেন আসলো? ও তো ভেবেই রেখেছিল অনেক খারাপ কিছু। অবরান গাড়ি থেকে নেমে নিশানের জন্য দরজা খুলে দিল। নিশানকে কোনো ফুরসত না দিয়ে ছেলেটা হঠাৎ ওকে নিজের বাহুডোরে তুলে নিল। নিশান চমকে উঠল। অবরান একবারও ওর মুখখানে তাকালো না, সোজা ওকে নিজের বাহুতে রেখে বাড়ির ভেতরে প্রবেশ করলো। নিজাম শিকদার তখন বসে বসে নিউজ পেপার পড়ছিলেন। অগত্যা কারোর উপস্থিতি টের পেয়ে দরজার দিকে চাইলেন। সঙ্গে সঙ্গে সামনের দৃশ্য দেখে কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। অবরান তার দৃষ্টি উপেক্ষা করে নিশানকে সোফার উপর আস্তে করে ফেলে দিল আর নিজাম শিকদারের দিকে শীতল চাহনিতে তাকালেন। বেশ সাবলীল ভঙ্গিমায় বলল, মাফিয়া বস নাইট মনস্টার আপনার বাড়িতে বয়ে এলো, তা আমায় স্বাগতম জানাবেন না মিস্টার শিকদার? নিজাম শিকদার যেন জমে গেলেন, নড়াচড়া করে শক্তিটুকু মুহূর্তেই হারিয়ে ফেললেন। সামনে থাকা ব্যক্তিটিকে দেখে তার প্রাণ পাখিরা যেন জানালা দিয়ে উড়ে যাওয়ার উপক্রম। মাফিয়া বস যে কোনো উদ্দেশ্য ছাড়া তার মতো সাধারণ মানুষের বাড়িতে আসেননি, তা তিনি ঢের বুঝতে পারছেন। তিনি নিশানের দিকে তাকালেন। মেয়েটা কেমন চুপ হয়ে আছে, বেশ অদ্ভুত ঠেকল বিষয়টা তার কাছে। তিনি অভ্রানের দিকে তাকিয়ে শুষ্ক কণ্ঠে শোধালেন, আমি কি কোনো ভুল করে ফেলেছি অবরান লিডার, নাকি নিশান কোনো ভুল করেছে? অবরান তীরের ধনুকের মতো দৃষ্টি ছুল নিজাম শিকদারের দিকে আর গম্ভীর কণ্ঠে বলল, প্রশ্ন করা আমার মোটেও পছন্দ নয়। নিজাম শিকদার শুকনো ঢোক গেলেন। মার্জনা চাইতে যাবে তার আগেই অবরান আবার বলে উঠল, আপনার একটা জিনিস আমার খুব দৃষ্টি আকর্ষণ করেছে, তাই আমি সেই জিনিসটাকে আমার করে নিয়ে যেতে এসেছি। নিজাম শিকদার চকিত চমকে উঠলেন। তার মতো সাধারণ মানুষের এমন কি থাকতে পারে যে অবরান মেহফিলের মতো একটা হৃদয়হীন অনুভূতিশীল মাফিয়ার দৃষ্টি আকর্ষণ করেছে? বিষয়টা বুঝে উঠতে পারলেন না নিজাম শিকদার। শুকনো কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি জিনিস? অবরান ক্রূর হাসল। এক হাতে নিজের সিল্কে কালো চুল ব্রাশ করতে করতে স্বাভাবিকভাবেই বলল, আপনার ভাগ্নিকে আমার নিশান মির্জা আরহাকে চাই। মুহূর্তেই মামা ভাগ্নি দুজন ছ হয়ে গেল। দূর থেকে এসে বেগমও ভয়ে চুপসে গেলেন। মাফিয়া বসের কোনো কিছুতে একবার নজর পড়লে সে সহজে তা হাতছাড়া করে না, বরং যে কোনো মূল্যে তা ছিনিয়ে নিজের করে নেয়। নিজাম শিকদারের আত্মা থরথর করে কাঁপছে। মেয়েটা একটা স্বাভাবিক জীবনের জন্য নিজের দেশ ছেড়ে এ দেশে এসেছে, অথচ এখানে এসে যেন আরও বড় মহাবিপদে পড়ল। কথায় আছে, অভাগী যেদিকে যায় সাগরও শুকিয়ে যায়। নিশানের ভাগ্যটাও যেন এমনই হয়ে উঠেছে। একটু সুখের জন্য, একটা স্বাভাবিক জীবনের জন্য এসেছিল এদেশে, অথচ এখন যেন জমের মুখে পড়েছে। নিজাম শিকদার কি করবেন বুঝতে পারছে না। ঠিক সেই মুহূর্তে নিশান তেজালো কণ্ঠে চেঁচিয়ে উঠল, মগের মুল্লুক পেয়েছেন নাকি আপনি? হ্যাঁ, আপনি বলবেন আর আমি ধেই ধেই করে নাচতে নাচতে
আপনার সঙ্গে চলে যাব? নিশানের জায়গায় অন্য কেউ হলে অবরান হয়তো তার সাথে এভাবে কথা বলার স্পর্ধা দেখানোর জন্য তাকে মেরে মাটিতে পুঁতে ফেলত, কিন্তু এখন তা করার বদলে তার ঠোঁটের হাসিখানা আরো তীক্ষ্ণ হয়ে উঠল। সে এক কদম নিশানের দিকে এগিয়ে গিয়ে হাসকি স্বরে বলল, যাবে? অবশ্যই তুমি আমার সাথে যাবে, তাও আবার আমার বউ হয়ে। এই যেন হঠাৎই আগ্নেয়গিরিতে বিস্ফোরণের মতো। অপ্রাণ যে এমন কিছু বলবি তা সবার কল্পনারও বাহিরে ছিল। নিশানের চোখ জোড়া রক্তিম বর্ণ ধারণ করেছে, ফর্সা গালগুলোর আগে টসটসে লালচে বরণ ধারণ করেছে, কর্ণে দিয়ে আগুনের ফুলকির মতো গরম ধোয়া বের হচ্ছে। মেয়েটার আগে গর্জে উঠল, শক্ত করে মাফিয়া বসের শার্টের কলার খামচে ধরে তুতলিয়ে বলল, কি মনে করেনটা কি নিজেকে আপনি? মাফিয়া বস হয়েছেন দেখে কি দুনিয়া কিনে নিয়েছেন? আপনার মতো একটা গ্যাংস্টার টেররিস্টকে আমি কখনো বিয়ে করব না। ব্যাস নিশানের এই বাক্যগুলি যথেষ্ট ছিল অবরানের ভেতর থাকা হিংস্র দানবটাকে জাগ্রত করতে। ধূসর বর্ণের চোখজোড়া মুহূর্তে রক্তের মতো লাল বর্ণ ধারণ করলো। নিজের সংযম হারিয়ে সে শক্ত করে খামচে ধরল মেয়েটার নরম বাহুজোড়া। আকস্মিক আক্রমণে যন্ত্রণায় আটকে উঠল নিশান। নিজাম শিকদার আর আয়েশা বেগম মেয়েটার কাছে যেতে চাইলে দুজন গার্ড তাদের রাস্তা আটকে দেয়। নিশা নিজেকে বারবার অপ্রাণের বাঁধন থেকে মুক্ত করার বৃথা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। নিজের হিতাহিত জ্ঞান বিসর্জন দিয়ে অবরানকে কথাগুলো বলে এখন বুঝতে পারছে সে কি ভুলটাই না করেছে, কিন্তু এতে তার আত্মবিশ্বাসের একটু অনড় হলো না। সে তো একেবারে ভুলও কিছু করেনি। ওর মতো একটা সাধারণ মানুষ কেনই বা একটা গ্যাংস্টারকে জেনে শুনে বিয়ে করতে যাবে? অবরানের বাঁধন আরো শক্ত হয়ে এলো। সে রাজভারী কণ্ঠে নিশানকে কথা ছুল, আমার সামনে একদম উঁচু গলায় কথা বলার স্পর্ধা দেখিও না মেয়ে। এই মাফিয়া বস যে কতটা ভয়ঙ্কর তা তুমি কল্পনাও করতে পারছো না। এই বলে অবরান নিশানকে সোফায় ছুড়ে ফেলল আর গর্জন দিয়ে বলল, তোমাকে আমি আমার সাথে করে তো নিয়ে যাবই, সে তুমি চাও বা না চাও তাতে আমার কিচ্ছু যায় আসে না। অবরানের এমন হিংস্র রূপ দেখে নিশানের ভীত না হয়ে পারল না। বুকের ভেতরটা কোনো এক অজানা ভয়ে ডুকরে উঠল। অবরান নিশানের দিকে ঝুঁকে পড়ল আর হিমশীতল কণ্ঠে বলল, যদি তুমি এখন আমাকে বিয়ে না করো তাহলে বিলিভ মি, তোমার এই মামা মামি আর কাজিনদের অস্তিত্ব এই দুনিয়া থেকে মুছে দিতে আমার খুব বেশি সময় লাগবে না। না। নিশান চেঁচিয়ে উঠল। নিজেকে এই মুহূর্তে সবচেয়ে অসহায় মনে হচ্ছে তার। তার দুর্বলতাগুলো এভাবে সামনে বেরিয়ে আসা সে মোটেও সহ্য করতে পারছে না। মেয়েটা নিজেকে সংযম করে নিল। নিজের জ্বলন্ত কালো মণি রক্ষী জোড়া আবদ্ধ করল সেই ধূসর বর্ণের রক্ষীপটে আর চেঁচিয়ে উঠল, বলল, ঠিক আছে, করব আমি আপনাকে বিয়ে, কিন্তু কান খুলে শুনে রাখুন, এই বিয়েটা হবে আপনার ধ্বংসের মূল কারণ। এই নিশানের জন্যই একদিন আপনার গড়া পাপের সাম্রাজ্য ধুলোয় মিশে ধূলিসাৎ হয়ে যাবে। অবরান অভিব্যক্তিহীন অক্ষি যুগল এখনো তেজি নারীর মধ্যে আবদ্ধ। মেয়েটার এই দিকটা ভীষণ পছন্দ হয়েছে তার। তার ঠোঁটের কোণের ক্রূর হাসি সুস্পষ্ট হলো। অবরান মেহফিলকে বুঝি ধ্বংস করা এতই সহজ? না, কখনোই না। ধ্বংস তাকেই করা যায় যার দুর্বলতা থাকে, যার পিছু টান থাকে। কিন্তু অবরান মেহফিলের এই দুনিয়াতে না আছে কোনো দুর্বলতা আর না আছে কোনো পিছু টান। অবরান নিজের হাসি বজায় রেখে বলল, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। নিজাম শিকদার নিজের রুমে এসে দরজা লাগিয়ে দিলেন। রুমের বাহিরে দুজন গার্ড দাঁড়িয়ে আছে। তিনি বাথরুমে গিয়ে সোহেল শিকদারকে কল করলেন। দুবার রিং হওয়ার পর সোহেল শিকদার কলটি রিসিভ করলেন। তখনই তাকে কথা বলার কোনো ফুসরত না দিয়ে নিজাম শিকদার উত্তেজিত কণ্ঠে বলতে শুরু করলেন, সব শেষ ভাইয়া, সব শেষ। মেয়েটাকে সাধারণ স্বাভাবিক সুখের জীবন দিতে গিয়ে আমরা ব্যর্থ হলাম। না চাইতেও তার চোখ বেয়ে এক ফোঁটা অশ্রুকণা ঝরে পড়ল। ওদিকে ফোনের ওপারে সোহেল শিকদার তার কথার আগাম মাথা বন্ধু কিছু বুঝতে পারলেন না। বেশ বিরক্তিকর কণ্ঠে বলেন, এমন হেয়ালিপনা না করে স্পষ্টভাবে বলো কি হয়েছে। নিশান ঠিক আছে তো? না, নিশান ঠিক নেই। ইতালির সবচেয়ে ডেঞ্জারাস গ্যাংস্টার বসের নজর পড়ছে আমাদের নিশুর উপর। সে নিশুকে বিয়ে করতে জোর করছে এবং নিশুকে আর আমাদেরও হুমকি দিয়েছে ভাইয়া। আমি বুঝতে পারছি না কি করব। নিশুর কিছু হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি আর তুমি তো জুইকে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা জীবনের সকল পরিস্থিতিতে নিশুকে রক্ষা করব। নিজাম শিকদার অস্থির হয়ে উঠলেন। ভয়রা তাকে জেঁকে ধরেছে। সোহেল শিকদার মন দিয়ে তার কথাগুলো শুনলেন। সাধারণ কোনো মানুষ হলে কিছু একটা ব্যস্ত করা যেত, কিন্তু এটা তো স্বয়ং গ্যাংস্টার বস, একে কিভাবে আটকাবে? বেশ কিছু মুহূর্ত তিনি চুপ রইলেন। তারপর ফোঁস করে একটা শ্বাস ছেড়ে নিজাম শিকদারকে উদ্দেশ্য করে বললেন,
তুই শুধু কোনোভাবে বিয়েটা আটকানোর চেষ্টা করতে থাক। এইমাত্র একজনকে খবরটা জানানো খুবই গুরুত্বপূর্ণ। আশা করি সে কিছু করতে পারবে। নিজাম শিকদার ভ্রু কুঁচকে ফেলেন আর ভাইকে প্রশ্ন ছুড়লেন। কার কথা বলছো তুমি? আদি নয় তো? আদি। ও পারবে। ইয়ার কি মেরো না ভাইয়া। এভি ডেঞ্জারাস গ্যাংস্টার বস, মাফিয়া গডফাদারের নাতি। ওর কাছে আদিও তুচ্ছ। আর আদি যদি কিছু করতেও পারে তাহলেও এখানে আসতেই তো ওর 15-16 ঘন্টা লেগে যাবে। এতক্ষণ বুঝি আমি ওই টেররিস্টকে আটকে রাখতে পারবো? নিজাম শিকদারের কথাটা যুক্তিসঙ্গত হলেও সোহেল শিকদার এখন তার পরও করলেন না। তিনি বেশ বিশ্বাসের সাথে উত্তর দিলেন। আদি আমার ছেলে, ওর উপর আমার বিশ্বাস আছে। ও ঠিক কিছু না কিছু একটা ব্যবস্থা করবে। এই বলেই সোহেল শিকদার কল কেটে দিল। এদিকে নিজাম শিকদার বিব্রত দৃষ্টিতে ফোনের দিকে চেয়ে রইলেন। আদি কি বা করবে? মাফিয়া বসকে দমানোর সাহস কি ওর আছে? বুঝে উঠতে পারলেন না নিজাম শিকদার। সোহেল শিকদার নিজের ঘর থেকে বেরিয়ে বাড়ির অফিস রুমের দিকে গেল। রুমে প্রবেশ করতেই দেখতে পেল একটি যুবক আর্মচেয়ারে বসে কিছু একটা ফাইল ঘাটাঘাটি করছে। শ্যামলা মুখের ভঙ্গিমা গম্ভীর, দুই ভ্রুয়ের মাঝে খানিক পরই ভাঁজ পড়ছে। তিনি আর্মচেয়ারে বসে থাকা ব্যক্তির দিকে তাকিয়ে বিচলিত স্বরে বললেন। কেলেঙ্কারি কাণ্ড হয়ে গেছে আদি। কি হয়েছে আব্বু? শ্যামলা মুখে গাম্ভীর্যতা বজায় রেখে আদ্রিয়ান জিজ্ঞেস করল। সোহেল শিকদার অস্থিরতা নিয়ে জবাব দিলেন। নিশানকে ইতালিয়ান গ্যাংস্টার বস জোর করে বিয়ে করতে চাইছে। বাবার কথাটুকু কর্ণটকে পৌঁছাতে ছেলেটার শ্যামলা মুখখানা অন্ধকারে ছেয়ে গেল। বাবার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন ছুড়ল। তুমি আর কাকাই তো বলেছিলে ও নাকি ওখানে সেফ থাকবে। হ্যাঁ বলেছিলাম, কিন্তু তখন তো আর জানতাম না যে কোনো টেররিস্ট ওর প্রতি আকর্ষিত হবে। আদ্রিয়ান নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। নিজের ব্লেজারটা পরতে পরতে অতি ব্যস্ত কণ্ঠে বলল। আমার জেট রেডি করো, আমি 10 মিনিটের মধ্যে রওনা দিব। সোহেল শিকদার অবাক হলেন, ছেলের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়লেন। জেটে করে গেলেও তো অন্ততপক্ষে 10 থেকে 12 ঘন্টার মতো লাগবেই। তুমি আদৌ বিয়েটা আটকাতে পারবে? আদ্রিয়ান থামলো, বাবার দিকে ফিরে তাকালো। সে চোখে মুখে ক্রোধ ছড়িয়ে আছে। সে দাঁতে দাঁত চেপে জবাব দিল। বিয়ে যদি হয়েও যায় তাহলে আমি নিশুকে ছিনিয়ে আনবো ওই ক্রিমিনালের কাছ থেকে। 6 বছর ধরে ওকে ভালোবাসি, এত সহজে অন্য কারো হতে আমি কিছুতেই দিব না। এই বলে আদ্রিয়ান বেরিয়ে পড়ল। একবারও পিছু ফিরে তাকালো না। সোহেল শিকদার একটা তপ্ত শ্বাস ছাড়লেন আর নিজে নিজেই বললেন। যখন তোমার কাছে ছিল তখন মেয়েটার মূল্য বুঝোনি, আর এখন যখন অন্য কারো হতে যাচ্ছে তখন ওর জন্য ব্যাকুল হয়ে উঠলে। ভাগ্যের কি লীলা খেলা। পুরো নাম আদ্রিয়ান শিকদার, শিকদার বংশের বড় ছেলে। বয়স 31 বছর, উচ্চতায় 6 ফুট। শ্যামলা গায়ের বর্ণ, চোখের মণিজোড়া কালো, যাতে এক অজানা তীব্র আকর্ষণ কাজ করে। পড়াশোনা শেষ করে বিজনেসের হাল ধরেছে। শিকদার ইন্ডাস্ট্রিজের বর্তমান সিইও। পরপর দুবার বেস্ট বিজনেসম্যান অ্যাওয়ার্ড লাভ করেছে বাংলাদেশ এবং কানাডা সহ। তার মতো আরও 4টি কোম্পানি রয়েছে। অল্প বয়সে পেয়ে গেছে বিশাল খেতাব, যদি এর জন্য করতে হয়েছে কঠোর পরিশ্রম আর নিজের ভালোবাসার আত্মত্যাগ। জীবনের প্রতি তার ভীষণ তিক্ততা, তবু একটা স্বপ্ন নিয়ে বাঁচার চেষ্টা করে। নিশানকে তার আর দুবার শেয়ার করা রুমে আনা হয়েছে রেডি হওয়ার জন্য। নিশান সে কখন থেকে নিশ্চুপ হয়ে আছে, একটা কথাও মেয়েটার অধর থেকে বের হয়নি। আয়শা বেগম আর তুবা বেশ চিন্তিত হয়ে পড়েছে ওর জন্য। তখনই রুমে প্রবেশ করে জেরিন, হাতে একটা ব্যাগ যা থেকে ও একটা বিয়ের বেনারসি বের করে। জেরিন বলে নিশানকে তৈরি করে নিচে নিয়ে যেতে। অবরণ কাজী সমেত ওর জন্য অপেক্ষা করছে। এই বলে জেরিন বেরিয়ে যায় রুম থেকে। তুবা শাড়িটা হাতে নিতে নিশান আয়শা বেগমকে উদ্দেশ্য করে শান্ত কণ্ঠে বলে ওঠে। মামনি, তোমার শাড়িগুলো আমায় একটু দাও তো। আয়শা বেগম অবাক হলেন, অবিশ্বাস্য চাহনিতে নিশানের দিকে তাকালেন। মেয়েটা আবার পালানোর পরিকল্পনা করছে না? এই ভেবে তার গলা কেমন শুকিয়ে এলো। তিনি বিচলিত কণ্ঠে বললেন। মাফিয়া বসের চোখে ধুলো মেখে পালানো সহজ না নিশু। আমি তো একবারও বলিনি আমি পালাবো। তোমাদেরকে এই বিপদের মধ্যে রেখে পালানোর মতো ভীতু মেয়ে আমি নই। এই মাফিয়াটার আমাকে বিয়ে করার খুব শখ, তাই না? ওর এই শখের যদি আমি 12টা না বাজিয়েছি। আমার নামও নিশান মির্জা আরহানা। এখন তোমাকে যা বলছি তাই করো। আয়শা বেগম ইতস্তত বোধ করছেন। মেয়েটার মাথায় কি ঘুরপাক খাচ্ছে কে জানে। তিনি চুপচাপ নিজের ঘরে গেলেন
আর কয়েকটি শাড়ি নিয়ে আবার রুমে ফিরে এলেন। শাড়িগুলো বেডের উপর রাখতেই নিশান একটু ঘাটাঘুটি করে দেখল। ওর চোখে পড়ল একটি শাড়ির উপর। সঙ্গে সঙ্গে ঠোঁটের কোণে সুস্পষ্ট হলো চিকন হাসির রেখা। শাড়িটা হাতে নিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো সে। বেশ শীতল স্বরে বলল, বিয়ের সময় বাঙালি মেয়েরা লাল শাড়ি পরে, তাই না? আজ তাহলে আমি অন্য কিছু পরবো। আফটার অল গ্যাংস্টারকে বিয়ে করতে যাচ্ছি, একটু ইউনিক না হলে হয় বলো? আয়শা বেগম অর্থবা বিস্মিত চাহনিতে চেয়ে আছে মেয়েটির দিকে। আয়শা বেগম সতর্কতা জড়িত কণ্ঠে বললেন, তুই আগুন নিয়ে খেলছিস নিশু। ও আর 5টা সাধারণ মানুষের মতো নয়, ও একটা গ্যাংস্টার, ইতালির সবচেয়ে পাওয়ারফুল মাফিয়া বস। বারে, ও আমার লাইফ নিয়ে খেলতে চাইছে, আর আমি এতে একটু সামিল হতে চাইলেই দোষ, মামুনি। ইতালির আকাশে সকাল থেকে মেঘের ছায়া লেগে থাকলেও কিছুক্ষণ আগ থেকে আকাশে রোদের ঘনঘটা সূর্যিমামার অবশেষে দেখা মিলল। নিজাম শিকদারের বাড়ির ড্রয়িং রুমের কাউচে পায়ের উপর পা তুলে বসে আছে অবরান মেহফিল। মুখের ভঙ্গিমা বরফের মতো শীতলতার। তার পেছনে দাঁড়িয়ে আছে লিওন, রিকা আর জেরিন। সামনে বসে আছে কাজী আর নিজাম শিকদার। কাজীর কপাল থেকে বিন্দু বিন্দু ঘাম ঝরছে। ভয়ে চোখমুখ এক প্রকার খিচেই বসে আছে। দেখে বোঝা যাচ্ছে তাকে ভয়টর দেখিয়ে এখানে আনা হয়েছে। সিঁড়ি দিয়ে কারণ নামার শব্দ, সামনের দিকে দৃষ্টি সেদিকে যায় সবার। সেদিকে তাকাতেই অবরান ব্যতীত বাকি সবার চোখ যেন ছানা বড় হয়ে যাওয়ার উপক্রম। নিশান সিঁড়ি বেয়ে নামছে। পরনে তার একটা কালো রঙের গোল্ডেন পাড় বিশিষ্ট বেনারসি শাড়ি। মাথায় কপালের উপরিভাগ পর্যন্ত কালো দোপাট্টা দিয়ে ঘোমটা টানা। দেখতে অপরূপা লাগলেও সবার কাছে কিছুটা অদ্ভুত লাগছে বটে। বিয়ের দিন কে কালো শাড়ি পরে ভাই? জেনিন লিওনের কানের কাছে ফিসফিস করে বলে, বাঙালি মেয়েরা তো বিয়ের দিন লাল শাড়ি পরে। আমি তো ম্যাডামকে লাল শাড়ি দিয়ে আসলাম, তাহলে এমন কালো শাড়ি পরতে গেল কেন? লিওন কোনো প্রত্যুত্তর দেওয়ার আগে রিকাই বলে উঠল, এক পাগলের সাথে আরেক পাগলের বিয়ে হচ্ছে, এমন উদ্ভট কাণ্ড ঘটবে, এটাই স্বাভাবিক। এখন চুপ থাক। রিকার কথা শুনে জেরিনের হাসি পাচ্ছিল, তবুও সে নিজেকে সামলে নেয়। কারণ অবরান ওর হাসির শব্দ শুনলে আজই ওর কেল্লা ফাতে হয়ে যাবে। অবরান উঠে দাঁড়ালো। পরক্ষীণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার স্নোড্রপ ফ্লাওয়ারের দিকে। মেয়েটাকে কালো শাড়িতে মারাত্মক লাগছে। কেমন যেন আবেদনময়ী লাগছে মেয়েটাকে। মাফিয়া বস মুহূর্তেই তার অনুভূতিহীন দগ্ধ মরিচিকার নাই হৃদয়ে কিছু একটার অদ্ভুত টান অনুভব করলো। তবে সে দ্রুত নিজের মাথা নেড়ে তা অস্বীকার করলো আর নিশানের দিকে এগিয়ে যায় আর হাসকি স্বরে বলে, You look like a perfect gangster's wife. নিশান অভিব্যক্তিহীন চাহনিতে তাকালো তার সামনে থাকা গ্যাংস্টার বসের দিকে। ওর কালো অক্ষি যুগলাবদ্ধ হলো ওই পুরুষের ধূসর অক্ষি কোলে। নিশান একটু কাছে এগিয়ে গেল আর ফিসফিস করে বলল, আমাকে বিয়ে করার খুব শখ না আপনার? আপনার শখকে আমি হারপিক দিয়ে ধুয়ে দিব। বিয়ের পর যদি আপনাকে আমি আমার হাতের ইশারায় না নাচিয়েছি, তাহলে আমার নাম আমি বদলে ফেলবো। নিশানের এমন হুমকিতে অবরান ক্রুর হাসলো। নিজের দু পকেটে দুহাত গুজে সাবলীল কণ্ঠে আওড়ালো, তা অবশ্য বদলানোর প্রয়োজন হবে না। বিয়ের পর তোমার নাম এমনিতে বদলে যাবে। গ্যাংস্টার বস অবরান মেহফিলের বউ নিশান মেহফিল আড়া হবে। নিশানের মেজাজ চড়ে সপ্তম আসমানে। এই ব্যাটার যেন ওর কোনো কথাই গায়ে লাগছে না। তবে ও তো হাল ছেড়ে বসে থাকার মতো মেয়ে নয়। নিজের আত্মসম্মান বোধ বারবার ওর কাছে বেশি গুরুত্বপূর্ণ। নিশান বিরক্তি মাখা মুখ নিয়ে বলল, ফাক ইউ। অবরান হু হু করে হেসে উঠল। নিজের ধৈর্য ক্ষয় বরং হাসকি স্বরে বলল, Oh, I'm desperately waiting for it, but after war waiting. এই বলি অবরান নিশানের হাত ধরে তাকে কাউচের কাছে নিয়ে গেল। নিজে কাউচে বসে নিশানকেও বসিয়ে দিল আর কাজীকে বিয়ে পড়াতে হুকুম দিল। কাজী ভয় ভয়ে বিয়ে পড়াতে শুরু করলো। নিজাম শিকদার শত চেয়েও কিছু করতে পারলেন না। অসহায় নেত্রী শুধু দেখেই রইলেন। নিশানের চোখে মুখে ভয়ের লেশ মাত্র নেই। অনুভূতি শূন্য চাহনিতে তাকিয়েছে শুধু। বিয়ে পড়ানো বেশ অনেকক্ষণ আগেই শেষ হয়েছে। নিশান এখন থেকে গ্যাংস্টার বস, অবরান মেহফিলের লিগাল ওয়াইফ। আয়শা বেগম তো নিজের কান্না কোনোভাবে থামাতে পারছে না। তার চোখে মেয়েটাকে একটা টেরোরিস্ট জোর করে বিগ করে ফেলল। অথচ তারা শুধু চেয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারল না। এই ভবিতব্য আদৌ কি কারো পক্ষে মানুষ সম্ভব? হয়তো সম্ভব, না হলে নিশান এখনো কিভাবে চুপ করে আছে? কি করেই বা এই ধ্বংসাত্মক ভয়ানক ভবিতব্য সে সাদরে গ্রহণ করে নিল? অন্য কোনো মেয়ে হলে হয়তো এতক্ষণে কেঁদে কুটে কাকুতি মিনতি করে ভিক্ষা চাইতো তাকে ছেড়ে দেওয়ার।
হয়তো বলতো তাকে এ বিয়েতে জোর না করতে, কিন্তু নিশান, সে তো এমন করলো না। তার আত্মসম্মানবোধ এতটাই প্রখর যে সে তো কোনোভাবেই একটা মাফিয়া বসের সামনে নিমিষেই ভেঙে পড়তে দিবে না। এতে যদি তাকে এই ধ্বংসাত্মক বিয়েকে সাদরে গ্রহণ করতে হয়, তাহলে সে তাই করবে। তবুও নিজের দুর্বলতা কখনো কারোর সামনে প্রকাশ করবে না। নিশা নিজের মামিকে সান্ত্বনা দিয়ে বলল, কাঁদছো কেন? মেরে ফেলেছে নাকি আমাকে? কান্না থামো মামুনি। এই ব্যাটাকে যদি আমি উচিত শিক্ষা না দিয়েছি, তাহলে আমিও মির্জা বংশের মেয়ে না। আমি এসব মাফিয়া গ্যাংস্টারকে ভয় পাই না। নিশানের এমন কথা শুনে আয়শা বেগম ওর দিকে তাজ্জব দৃষ্টিতে তাকালেন। মেয়েটার চোখে আসলেই কোনো প্রকার ভীতি বা ভয় নেই, একদম স্বাভাবিকভাবেই কথাগুলো সে বলছে। তখন জেরিন আসে নিশানকে নিয়ে যেতে। মেয়েটা সাধারণভাবে মামা মামি তুবা আর দিহানের থেকে বিদায় নেয়। যখন দরজার বাহিরে পা বাড়ায়, তখনই পেছন থেকে অবরান তাকে কোলে তুলে নেয়। মেয়েটা অবাক হয়ে যায় বেশ, বিস্মিত স্বরে জিজ্ঞেস করে, কি করছেন? নিচে নামান আমায়। অবরান ওর কোনো কথা না শুনে গাড়ির দিকে হাঁটতে শুরু করে আর ডিপলি কণ্ঠে বলে, আমি থাকতে আমার বউ পায়ে হেঁটে গাড়িতে উঠবে? এমনটা তো হতে দেওয়া যায় না, মাই ডিয়ার কুইন। নিশানে বিরক্তিতে গা রেডি করে উঠল। লোকটার এত আদি খেতা তার কাছে অসহ্যদায়ক লাগছে। তবু আটু শব্দটিও সে করল না। অবরান গাড়ির কাছে পৌঁছে নিশানকে গাড়িতে বসিয়ে দিল। তারপর নিজে বসে পড়ল মেয়েটার কাছে। লিওন গাড়ি স্টার্ট দিল, পিছনে ফেলে গেল একটা অসহায় পরিবারকে। সূর্য নিজের তেজ হারিয়ে সোনালি হয়ে ঢলে পড়েছে পশ্চিম গগনে। পুরনো দালানার পাথরের রাস্তায় আলতো করে যেন আলো বুলিয়ে দিচ্ছে। রোমের সংকীর্ণ অলিগলিতে বিকেলের আলো পড়ে দেয়ালের খাঁজে জমে থাকা শতাব্দী প্রাচীন ইতিহাসগুলি হঠাৎ জীবন্ত হয়ে উঠেছে। রাস্তার ধারে থাকা ফুলওয়ালা বুড়ো মানুষটা লাল গোলাপ আর সাদা লিলি সাজিয়ে রেখেছে। পর্যটকেরা ছবি তুলতে ব্যস্ত, আর স্থানীয়রা নির্বিকারভাবে হাঁটছে, কারণ এই সৌন্দর্য তাদের প্রতিদিনের সঙ্গী। রোম শহরের থেকে অনেকটা দূরে গধূলির আলোয় আলোকিত জঙ্গলের পাহাড়ি রাস্তা দিয়ে এগিয়ে চলছে মার্সিডিজ AMG G63, গন্তব্য গ্যাংস্টার বসের মেহফুল ভিলা। নিশান নিশ্চুপ চিত্তে ব্যাকসিটে অবরানের পাশে বসে আছে। অবরানও কোনো প্রকার আওয়াজটি করল না, নিশ্চিন্ত চাহনিতে জানালার বাহিরে চেয়ে আছে। সে যা চেয়েছে তা সে পেয়ে গেছে। গতকাল সারাটা রাত সে শুধু এই মেয়ের ভাবনায় তার প্রহর কাটিয়েছে। রাস্তাকে নিজের অর্ধাঙ্গিনী রূপে পাওয়ার খোয়াইশ তার পূরণ হয়েছে। সে আরেকবার প্রমাণ করে দিল অবরান মেহফিল যা চাই তা জোর করে হলেও নিজের করেই ছাড়ে। গাড়ি ভিলার ভেতরে প্রবেশ করলো। অবরান গাড়ি থেকে বেরিয়ে নিজের কালো গ্লাভস পরিহিত হাত নিশানের জন্য বাড়িয়ে দিল। নিশান একবার অবরানের হাতের দিকে তাকালো, তারপর অবরানের হাতটা সরিয়ে নিজেই গাড়ি থেকে বেরিয়ে এলো। বিষয়টা হয়তো মাফিয়া বসের ইগোতে গিয়ে লাগলো, তাই তো নিশানকে কোনো প্রকার ফুসরত না দিয়েই সোজা কোলে তুলে নিল। নিশান বিস্মিত দৃষ্টিতে পুরুষটির দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। কি অসভ্য লোক রে বাবা! অবশ্য একটা হৃদয়হীন মাফিয়ার কাছ থেকে এর থেকে বেশি আর কি বা আশা করা যায়। অবরার মেয়েটাকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো। আশেপাশে তোয়াক্কা না করে কালো মার্বেলের সিঁড়ি বেয়ে নিজের লাক্সারিয়াস মাস্টার বেডরুমের দিকে অগ্রসর হলো। রুমে গিয়ে কোনো প্রকার সতর্কতা ছাড়াই অবরান মেয়েটাকে বেডের উপরে ছুঁড়ে ফেলল। নিশান বেশ অবাক হলো। রুমের চারপাশে একবার চোখ বোলালো। পুরো রুমখানা কালো রঙের আসবাবপত্র দিয়ে সজ্জিত, কেমন যেন ভুতুড়ে লাগছে রুমখানা। তবে ওর কাছে না চাইতেও বেশ ভালোই লাগলো। যত যাই হোক, কালো রং ওর নিজেরই খুব পছন্দের। অবরান নিজের কালো লেদারের জ্যাকেটটা খুলে কাউচের উপরে ছুঁড়ে ফেলল। সেই শব্দে নিশান নিজের কল্পনার জগৎ থেকে বেরিয়ে এলো। অবরানের দিকে দৃষ্টিতে নিক্ষেপ করতেই দেখতে পেল সে নিজের কালো শার্টের উপরে দুটো বোতাম খুলে ফেলেছে। মেয়েটা হঠাৎই নিজের অজান্তে একটা শুকনো ঠোক গেল। নিজ মস্তকে আচমকাই উল্টোপাল্টা চিন্তারা হানা দিতে শুরু করলো। এসব মাফিয়াদের তো বিশ্বাস নেই, যদি উল্টোপাল্টা কিছু করে বসে। নিশানকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে অবরানের অধরে বাঁকা হাসির কুঞ্জ সুস্পষ্ট হলো। সে হাসকি স্বরে আওয়াজ তুলল, কি দেখছো এভাবে? আমি জানি আমি দেখতে হ্যান্ডসাম, তা বলে এভাবে তাকিয়ে থাকার কিছু নেই মিসেস মেহফিল। নিশান ভ্রু কুঁচকাল কিঞ্চিত। ভাবল নিজের গুণকীর্তন এমন করে কে গায় ভাই? মেয়েটা বিরক্তি মাখা মুখে বলল, এত ভাব দেখানোর কি আছে?
অবরানের হাসিখানা আরো গাঢ় রূপ ধারণ করলো। সে নিশানের দিকে ঝুঁকে বলল, তাহলে অন্য কিছু দেখবে নাকি? অবশ্য তুমি চাইলে দেখাতেই পারি। আফটার অল ইউ আর মাই বেটার হাফ। অবরানের এমন বাক্য কর্ণাটকে পৌঁছাতেই মেয়েটা তাজ্জব বনে গেল। ইসরে, মানুষ এত লাগামহীন কিভাবে হয়? হয়তো, না হলে এই শালা হলো কিভাবে? নিশান চোখ পাকিয়ে অবরানের দিকে তাকালো আর গজগজ করতে করতে বলল, আপনি একটা মনস্টার, আমার কাছ থেকে দূরে সরুন। মনস্টার উপাধিটি অবরানের তেমন গায়ে লাগলো না, কারণ সে তো জানে সে একটা মনস্টার, হৃদয়হীন দানব। সবাই তো কাছে তাকে নাইট মনস্টার বলেই ডাকে। কিন্তু নিশানের মুখ থেকে এই শব্দ তার শুনতেই ভালো লাগলো না। অবরানের হাসি ক্ষীণ হয়ে এলো। সে সাবলীল ভঙ্গিমায় বলে উঠল, ইয়েস, আই এম মনস্টার, দ্য নাইট মনস্টার, বাট মেবি ইট নট ফর ইউ। অবরান উঠে দাঁড়ালো, নিজের হাতের গ্লাভসগুলো খুলতে খুলতে তীক্ষ্ণ স্বরে বলল, জোর করে বিয়ে করেছি, এর মানে এই নয় যে আমি তোমার সাথে বেডরুমে জোর জবস্তি করব। আর যাই হোক, আই এম নট এ রেপিস্ট। অন্য কিছু করা হলে তোমাকে বিয়ে করে নিজের বউ বানিয়ে অবশ্যই আনতাম না। কথাটা শেষ করে অবরান আশ্রমে চলে গেল। নিশান বিস্মিত নয়নি তার যাওয়ার পানে চেয়ে রইল। ও তো ভেবেই রেখেছিল অবরানের হয়তো কোনো খারাপ মতলব আছে, হয়তো আজই নিজের সর্বস্ব হারিয়ে ভেঙে চুরমার হয়ে যাবে ওর সকল আত্মবিশ্বাস। কিন্তু অবরানের এমন জেন্টালনেস মেয়েটাকে ভাবাচ্ছে বড়। নিশান নিজের মাথাটা ছেড়ে নিল। সকাল থেকে একের পর এক ছটকায় মাথাটা কেমন ধরে গেছে ওর। নিশান বিছানা থেকে উঠে দাঁড়ালো। সেই মুহূর্তে অবরান আশ্রমে থেকে বেরিয়ে আসে। পরনে কালো পোশাক পরিহিত, দেখে মনে হচ্ছে কোথাও যাচ্ছে। ও নিশানকে উদ্দেশ্য করে শীতল স্বরে বলল, একটা মিশনে যাচ্ছে, তুমি তোমার মতো করে থাকতে পারো। আর হ্যাঁ, পালানোর একদম বৃথা চেষ্টা করবে না। এই বলে সে যখন রুমের দরজার কাছে যায়, তখন মেয়েটা পেছন থেকে সাবলীল কণ্ঠে বলে উঠল, পালানোর হলে এই বিয়েটা আমি জীবনও করতাম না। অবরান পিছনে ফিরে তাকালো না, তবে তার অধরে ক্ষীণ হাসির স্ফটিক স্পষ্ট হলো। সে রুম থেকে বেরিয়ে যেতেই নিশান নিজের দেহখানা মাস্টার বেডে এলিয়ে দিল। ফোঁস করে একটা স্বস্তির শ্বাস ছাড়ল। ওর মাথায় না কোনো প্রকার প্রশ্নরা হানা দিচ্ছে। অবরান মেহফিলের মতো একটা হৃদয়হীন মাফিয়া কেন ওকে বিয়ে করতে গেল? এই সম্পর্কে যে কোনো প্রকার ভালোবাসার অস্বস্তি নেই, তা সে ঢের জানে। তাহলে কেন লোকটা ওকে বিয়ে করলো? মেয়েটা নিজের নাক কুঁচকে বলল, যাকগে, ও যে উল্টাপাল্টা কিছু করেনি সেটাই অনেক। তবে হ্যাঁ, বেটা যাতে মাতাল হলো তাহলে ঠিক। অবরানকে নিচে আসতে দেখে রিকা আর লিওন উঠে দাঁড়ালো। দুজনকে দেখেই মনে হচ্ছে ওরাও মিশনের জন্য একেবারে প্রস্তুত। অবরান জেরিনের দিকে তাকালো, যে বসে বসে ল্যাপটপে কিজে টাইপিং করতে ব্যস্ত। অবরান হালকা গলা ছাড়তেই মেয়েটা ওর দিকে প্রশ্নবদ্ধ চাহনি তাক করলো। অবরান ঠান্ডা কণ্ঠে বলল, আর সাথে থাকবি, ওর কি লাগে না লাগে এখন থেকে সবকিছু দেখাশোনা তুই করবি। আর একটু পরে ওর জন্য কিছু খাবার পাঠিয়ে দিস, সকাল থেকে ওর পেটে কিচ্ছু পড়েনি। এভি, আর ইউ ফিলিং ইন লাভ উইথ হার? ইউ আর বিং টু কেয়ারিং। জেরিনের প্রশ্নে অবরান তার দিকে তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করে, যেন প্রশ্ন করাটা জেরিনের অন্যায় হয়েছে। মেয়েটা চোখ নামিয়ে নিল। অবরান শীতল স্বরে বলল, প্রশ্ন করা আমার মোটেও পছন্দ না জেরিন। আর আরহার প্রতি আমার এসব প্রেম ভালোবাসা ফাকিং ফিলিংস নেই। ওকে চোখে ধরেছে তাই নিজের করে নিয়েছি। ডোন্ট ফরগেট, আফরান মেহফিল যা চাই তা সে ছিনিয়ে হলেও নিজের করে নেয়। এই বলি অবরান হন হন করে বিলা থেকে বেরিয়ে গেল। ওর পিছন পিছন লিওন আর রিকাও বেরিয়ে গেল। জেরিন বিরক্তিতে নিজের চোখ উল্টালো। এত বছরও এই ছেলেকে যেন সে পুরোপুরি চিনে উঠতে পারেনি। কখন কি করে বসে শুধু ও আর খোদাই ভালো জানেন। জেরিন কাউচ থেকে উঠে একটা মেটকে রাখলো। তাকে কিছু খাবার নিয়ে নিশানকে দিয়ে আসার আদেশ দিয়ে সেও নিজের রুমে চলে গেল। রাতের ইতালি বরাবরই সৌন্দর্যে ঘেরা এক রাজ্য বটে। ব্যস্ত রোমনগরীর মানুষজন নিজের গৃহে ফেরার তোড়জোড় শুরু করে দিয়েছে। শীতকালীন মৌসুম থাকায় শীতল হাওয়া সবাইকে কাঁপিয়ে তুলছে ক্ষণে ক্ষণে। নিজেদের দেহখানা উষ্ণ রাখতে এক একজনের এক এক রকমের শীতের পোশাকে নিজেকে সজ্জিত করছে। বেকারি থেকে হাওয়ায় মিশে আসছে নানা প্রকার সুস্বাদু খাবার, মৃদু সুবাস। রাত তখন 12:39। কনকনে শীতের রাতে হঠাৎই কলিং বেলের শব্দে নিজের ভাবনা থেকে বেরিয়ে আসলেন নিজাম শিকদার। অবরান নিশানকে নিয়ে যাওয়ার পর থেকেই তারা সবাই লিভিং রুমে বসে আছে।
সোহেল শিকদার বহুবার কল করলেও ফোন ধরার মতো মন মানসিকতা তখন তাদের ছিল না। অপরাধ বোধে নিজেদের দগ্ধ হৃদয় যেন পড়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ এমন সময় কলিং বেলের শব্দে সকলেই যেন নিজেদের ঘোর কেটে বেরিয়ে আসলো। দিহান গেল দরজা খুলতে। দরজা খোলা মাত্রই ছেলেটা একজন সুঠাম ধীর পুরুষের মূর্তি আবিষ্কার করলো, যার নির্ঘুম শ্যামলা মুখখানে ছড়িয়ে রয়েছে দুশ্চিন্তা আর আতঙ্কের রক্তিম ছাপ। দিহান দরজার সামনে থেকে ছেড়ে সরে দাঁড়াতে ব্যক্তিটি দ্রুত পায়ে এগিয়ে গেল নিজাম শিকদারের দিকে। নিজাম শিকদারকে কথা বলার ফুসরত না দিয়ে নিজেই অস্থিরতাযুক্ত কণ্ঠে আওড়ালো,